আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। কোনো অস্পষ্টতা নেই, ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। নিজ বাসভবন যমুনায় ৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে কথা দৃঢ়ভাবে বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন নির্বাচনের বিকল্প ভাবা বিপজ্জনক। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব কথা জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র ফলপ্রসূ হবে না। খান আনামুলের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সহ নানা বিষয়ে আলাপ করতে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, একথা দৃঢ়ভাবে বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন নির্বাচনের বিকল্প ভাবা জাতির জন্য বিপজ্জনক। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। প্রধান উপদেষ্টার আশ্বাসে সন্তুষ্ট বিএনপি। দলের মহাসচিব জানান নির্বাচন বিলম্বের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। আমাদের আশঙ্কা যে নির্বাচনকে প্রশ্ন বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে। এর কোনো সুযোগ নেই, তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময় আপনার যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন। আমাদের সঙ্গে একমত। নির্বাচন নিয়ে নীল নকশা দেখছে জামায়াত ও এনসিপি। তাই এনসিপির দাবি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নয়, গণপরিষদ নির্বাচন হতে হবে। আর জামাত পিআর ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের দাবি জানিয়েছে। এখন আমরা মেজরিটি পিআর চাই, আমাদেরকে অবজ্ঞা করে কোনো একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনী ট্রেন যদি চলে যায়, আমরা তো এই দলগুলোর জন্য নির্বাচনে যাওয়া তো একটু সংকুচিত হয়ে যাবে, প্রশ্নবোধক হয়ে যাবে। আমরা ট্রেন মিসও তো করে ফেলতে পারি, যেহেতু ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের প্রস্তুতি রাখি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় এবং সেই গণপরিষদের নির্বাচনের মাধ্যমে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ কিংবা স্থগিতের দাবিও জানিয়েছে জামাত ও এনসিপি। খান আলামিন, আরটিভি, ঢাকা। নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। তারেক রহমান বলেন দেশকে অস্থিতিশীল করতে ভিপি নূরের উপর হামলা হয়েছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলেও শঙ্কা তার। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন বিলম্বের কোনো হুমকির কাছে মাথা নত করবে না দেশের মানুষ। হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কার টেকসই হবে না। কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির অপচেষ্টা করছে। আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে।
পলাতক স্বৈরাচারের মতো বিএনপির বিজয় ঠেকানোর পরিবর্তে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। 90-এর স্বৈরাচার বিরোধী বাংলাদেশ। রুদ্র রফিক, RTV, ঢাকা। দেশে মোট ভোটার 12,63,07,504 জন। আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এদিকে দুই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, বর্তমান ইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তবে জনপ্রশাসন ও কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে ফ্যাসিস্টদের দোসরদের বাদ দিতে হবে। দেখুন আতিকার রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ভোটার 12,63,07,504 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,41,455 জন, নারী 6,22,05,819, হিজড়া 1,230 জন। টোটাল ভোটার অ্যাজ অন টুডে যেটা হচ্ছে 12,63,07,504। 1,038 জনকে কর্তন করা হয়েছে আর অন্তর্ভুক্ত হয়েছেন 1,37,642। বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম, তারপরেও অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও রহমানুল মাসুদের সঙ্গে বৈঠক করে। পরে রিজভী সাংবাদিকদের বলেন, ভিপি নূরের ওপর এবং জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না। জাতীয় পার্টি নিবন্ধন বাতিল বা রাখা নিয়ে বিএনপির কোনো মত নেই বলেও জানান তিনি। কে নিবন্ধন পাবেন না সে বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশনের, তারাই সেটা দেখবেন। আমরা আশা রাখি বর্তমান যে নির্বাচন কমিশন তারা একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ, সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে সক্ষম হবেন এবং সেই ক্ষেত্রে তাদের আন্তরিকতার আমি কোনো অভাব দেখিনি। রিজভী আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, সীমানা পুনর্নির্ধারণ ও প্রবাসীদের ভোট নিয়ে কমিশনারদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। আতিকা রহমান, RTV, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের স্বার্থে ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা ধরে রাখতে হবে। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিল্লাল হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব কিনা প্রশ্ন উঠেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এমত অবস্থায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করছে। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইব। এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। স্বৈরাচার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল সেটি ধরে রাখতে হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এ সময় তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর 123টি সংগঠন 1604 বার রাস্তা অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করেছে। 1604টা অবরোধ হয়েছে রাস্তায়, 1604টা ঢাকা শহর এবং আশেপাশে। এইটা করতে 123টা সংগঠন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ডাকসু নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে ছাত্রলীগ অভিযোগে রিটের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফরহাদ। অন্যদিকে শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে।
ডাকসু নির্বাচনকে ঘিরে দেখা যাচ্ছে ভিন্নধর্মী প্রচারণা, গান, বাদ্যযন্ত্র, টাকার আদলে ব্যালট, নাম্বার সহ গাড়ির আদলে ব্যালটে চলছে প্রচার। আর এই নির্বাচনী আমেজ উপভোগ করছে ভোটাররা। এরই মধ্যে প্রতিরোধ পর্ষদ সহ স্বতন্ত্র প্রার্থীরা তাদের ইস্তেহার ঘোষণা করেছে। শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মনোনয়ন করাই তাদের লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ, সংকোচন নিষিদ্ধ করা, IMF বিশ্বব্যাংকের পরামর্শে গৃহীত ইউজিসির কৌশলপত্র বাতিল করা। এদিকে ছাত্রলীগ অভিযোগে রিটের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফরহাদ। ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আমি আদালতের বিবেচনাধীন কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্যে এখন যাব না। সেটি আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি। সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এছাড়া শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে খাবার দেয়া সহ নানা অভিযোগ তুলেন ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোটারদের কোনো রকম উপঢৌকন বা বকশিশ ইত্যাদি প্রদান করা যাবে না। সেখানে শিক্ষার্থীদেরকে উপঢৌকন প্রদান করা হয়েছে, খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডাকসুর যে শিবির সমর্থিত ভিপিজিএস এজিএস সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে। অন্যদিকে প্রার্থীদের চাহিদা মতো 210টি বুথ বাড়িয়ে মোট বুথ করা হয়েছে 710টি। তবে বাড়ানো হয়নি ভোট কেন্দ্র। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। রাকিব হাসান, RTV, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট শেষ হয়েছে। সকাল 8টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এই ডোপ টেস্ট নেওয়া হয়। এরই মধ্যে কেন্দ্রীয় 23টি পদে 199 জন, সিনেটের 5টি পদে 26 জন এবং হল সংসদের বিভিন্ন পদে 420 জন সহ মোট 643 প্রার্থী মনোনয়ন তুলেছে। এদিকে নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে মুখর ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। 25টি পদের বিপরীতে লড়াই করবেন 179 প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ করলে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অন্তত 85 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ভিসি সহ 2.5 শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাত 8টার দিকে বহিরাগতরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে ভিসিকে উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ডিগ্রির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি সহ 2.5 শতাধিক শিক্ষককে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী একটা সমাধান চাচ্ছি, যেটা হচ্ছে একক ডিগ্রি, সেখানে কোনো ধরনের লেজুর ভিত্তিক কোনো ডিগ্রি থাকবে। রাত 8টার দিকে বহিরাগত আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে মিলনায়তনের তালা ভেঙে ভিসি সহ শিক্ষকদের বের করে নিলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দুপক্ষের সংঘর্ষে পুরো ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে। রাতের আধারে দিকবিদিক ছোটাছুটি করতে গিয়ে আহত হন এক নারী শিক্ষার্থী সহ বেশ কয়েকজন। এদিকে এই ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সোমবার সকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন উপাচার্য। এদিকে চট্টগ্রামে গেল রাতে বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থী হেনস্থার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এতে আহত হয়েছে অন্তত 60 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 144 ধারা জারি করেছে প্রশাসন। সাকিব আল হাসান, RTV। গণমাধ্যমের সংস্কারের জন্য সরকারকে সাংবাদিকদের চাপ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে দ্য ডেইলি স্টার মিলনায়তনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে বিজেসি আয়োজিত মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। অন্যদিকে নির্বাচন ও সংবিধান সংস্কারের ভিড়ে গণমাধ্যম সংস্কারে ভাটা পড়েছে বলে অভিযোগ করেন বক্তারা। মাহিনা আরাফাতের রিপোর্টে থাকছে বিস্তারিত।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিদেশি। মত তৈরি করে গণমাধ্যম কার্যালয়গুলোতে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে বিভিন্ন পর্যালোচনা তুলে ধরেন বক্তারা। উঠে আসে সংবাদ মাধ্যমের নীতিমালা, সাংবাদিকদের অনৈক্য, সংগঠনের আধিক্য এবং ওয়েস্টবোর্ড বাস্তবায়নে বিভিন্ন বাধার কথা। বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়ায় গণমাধ্যম গুরুত্ব পাচ্ছে না বলেও মনে করেন তারা। সংস্কারগুলো কোথায় কোথায় আছে, আমাদের এই যে সংস্কার কমিশনের সেই কাজগুলো আগে ফাইন্ড আউট করা দরকার। প্রত্যেক প্রতিষ্ঠানই যদি, প্রত্যেক টেলিভিশনে যদি মালিকরা হস্তক্ষেপ করে 50টাই নষ্ট টেলিভিশন হবে। কিন্তু একই হাউজের যদি 5টা টেলিভিশন হয় এবং মালিকরা যদি টেলিভিশন পরিচালনায় কোনো রকম হস্তক্ষেপ না করে, 5টাই ভালো টেলিভিশন হতে পারে। আমাদের অনেক কিছুই নাই, কিন্তু বেসিক যে জিনিসটা বেতন ভাতা সাংবাদিকদের, এই জায়গাটুকু আজ পর্যন্ত এনশিওর করা যায় নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের জন্য সরকারের অপেক্ষায় না থেকে পেশাদারিত্বের জায়গা থেকে সাংবাদিকদের এগিয়ে আসা উচিত। সরকারের দায়িত্ব কেবল সংস্কার কমিশনের নয়, সংস্কারের দায়িত্ব কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের নয়, এটা আপনাদের হাতে। সাংবাদিকদের আইনি সুরক্ষা কিভাবে করবেন যে দেশের নাগরিকের এই আইনি সুরক্ষা নেই? গণমাধ্যমের স্বাধীনতার জন্য রাজনৈতিক দলগুলোরও প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত বলে মনে করেন তিনি। কোনো অবস্থাতেই যার গভীর রাত্রে আপনাকে ফোন করার কথা না, তারা এই রকম ফোন করবে না, এই ব্যবস্থায় এই অঙ্গীকার রাজনীতিবিদরা দিক। ডিজিটালাইজেশনের মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলোকে আর্থিকভাবে টেকসই করতে পারলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সম্ভব বলেও মনে করেন বক্তারা। এই পরামর্শগুলো মাথায় রেখে বিদেশি ভবিষ্যতেও কাজ করবে। মাহিনা আরাফাত, RTV, ঢাকা। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি20তে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ডাচরা। এদিকে জয়ের চেয়েও দলের ভালো ক্রিকেট খেলাকে গুরুত্ব দিচ্ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সিলেট থেকে রানা আহমেদের ক্যামেরায় রাফি আমিনের রিপোর্ট। নয়াভিরাম লাকাত্তুরায় বাংলাদেশের সিরিজে শুরুটাও ছিল চোখ জুড়ানোর মতো। এবার দলটির সামনে হাতছানি দিচ্ছে সিরিজ জয়ের। তবে দ্বিতীয় ম্যাচের আগে মাত্র একদিনের বিরতি থাকায় এদিন সাইফুদ্দিন, শামীম ও সোহান ছাড়া দলের বাকি ক্রিকেটাররা ছিলেন না অনুশীলনে। দ্বিতীয় ম্যাচেও এই 3 ক্রিকেটারের জায়গা নিশ্চিত নয়, তবে বাংলাদেশ নিশ্চিত ভালো ক্রিকেট খেলায়। দলটির নজরও সেদিকেই। এটা একটা কন্টিনিউ ইমপ্রুভমেন্টের একটা জায়গা, যেখানে আমরা প্রতিদিন আসলে কিছু না কিছু ইমপ্রুভ করতে পারি এবং আমাদের স্ট্যান্ডার্ডের জন্য আমরা মেনটেন করতে পারি, নিজেদের স্ট্যান্ডার্ডের জন্য আপগ্রেড করতে পারি। তো নেক্সট ম্যাচ আমরা কীভাবে বেটার ক্রিকেট খেলবো, তার জন্য আসলে আমরা কীভাবে নিজেদের প্রিপারেশন নিচ্ছি, কীভাবে আমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এদিকে সিরিজের শুরুটা বাজেভাবেই হয়েছে ডাচদের। ব্যাটে বলে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি স্কট এডওয়ার্ডের দল। তাই সকাল সকাল তপ্ত রোদ মাথায় নিয়ে দলটি অনুশীলন করেছে। প্রথম ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা। ডাচ ব্যাটার নোয়াহ ক্রস মনে করেন এখনও সিরিজ জেতা সম্ভব। আমাদের দলের দৃঢ় আত্মবিশ্বাস আছে। আমি আগেও বলেছি, আমরা প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ কিংবা যে কোনো ফুল মেম্বার দলের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারি, তাই সিরিজ না জেতার কোনো কারণ দেখি না। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই টানা 3টি সিরিজ জিতবে বাংলাদেশ। তবে টাইগারদের কাছে গুরুত্ব পাচ্ছে ভালো ক্রিকেট খেলাটাই। যদিও নজর থাকছে সিরিজ জয়ে, তাতে এশিয়া কাপে যাওয়ার আগে আত্মবিশ্বাসটা আরও শক্ত হবে লিটন দাসের দলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।